মাইকগুলো অফ করতো। দেখো আজকে আমরা সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব। সার্কিট ব্রেকার ইন্ট্রোডাকশন অ্যান্ড তার পরের কিছু পার্ট আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা প্রথমে যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের মিডিয়াম অফ সার্কিট ব্রেকার। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন মিডিয়াম অফ সার্কিট ব্রেকার নিয়ে আমরা কেন আলোচনা করব, কারণ হচ্ছে আগের দিনকে আমরা দেখেছিলাম যে সার্কিট ব্রেকার যখন ইনিশিয়েট হচ্ছে, যে সার্কিট ব্রেকারে যখন দুটো প্লেট ইনিশিয়েট হচ্ছে একজন আরেকজন থেকে খুলে যাওয়ার জন্য, তখন তাদের মাঝখানে কি তৈরি হচ্ছে, তাদের মাঝখানে একটা আর্ক তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল আর্ক তৈরি হচ্ছে। আর আমরা কি দেখেছিলাম, এই ইলেকট্রিক্যাল আর্কটা যত ফাস্ট নিভিয়ে ফেলা যায় তত আমাদের ভালো। কেন? কারণ আমরা জানি কি, ওই আর্কের মাধ্যমে কিছুটা কারেন্ট একটা প্লেট থেকে আরেকটা প্লেটের দিকে পাস করছিল। আর সেই কারেন্টটা কোন কারেন্টটা, সেটা শর্ট সার্কিট কারেন্টটা। সেই কারেন্টটা লোডের মধ্যে থেকে পাস করলে লোডের ক্ষতি হবে। তো তার ফলে যত ফাস্ট আমাদের সেই শর্ট সার্কিট কারেন্টটাকে আটকে দেওয়া যায়। তো শর্ট সার্কিট কারেন্টটা আটকে দেওয়ার উপায় কি? উপায় দুটো, ব্রেকার যখন ট্রিপ করে যায় তখন কিন্তু কি দেখছিলাম, ব্রেকার ট্রিপ করার শুরুতেই যখন জাস্ট প্লেট দুটো একটু ফাঁক হয়েছে, তখন যেই জায়গা থেকে লাস্ট পয়েন্ট, যেই জায়গায় অফ কন্ট্যাক্ট, যেখান থেকে ব্রেকারটা ছেড়ে যাচ্ছে, সেখানে কারেন্ট ডেন্সিটি তো হাই থাকছে, সেখান থেকে কি হচ্ছে, একটা আর্ক তৈরি হচ্ছে। তাহলে সেই আর্কটাকে নেভাবো কিভাবে? আর্কটাকে নেভানোর জন্য আমাদের কতগুলো টেকনিক মেথড আমরা পড়েছিলাম, ঠিক আছে? আর তার মধ্যেই আমরা পড়েছিলাম, সেই মেথডসগুলোর মধ্যেই আমরা দেখেছিলাম কি, যে আমাদের মিডিয়াম চেঞ্জ করলে হ্যাঁ আমাদের কি হয়, সেখানে সেখানে আর্ক রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে। তো মিডিয়াম কি চেঞ্জ করতে পারি? আমরা নর্মাল এয়ার নিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা এয়ার ব্লাস্ট করাতে পারি। 2 নম্বর কি করাতে পারি? ভ্যাকিউম রাখতে পারি, কোনো মাধ্যমই রইল না, তাহলে আর্ক হওয়ার চান্সই কম। আর 3 নম্বর আমাদের কি রাখতে পারি? 3 নম্বর রাখতে পারি অয়েল। 4 নম্বর SF6। ঠিক আছে, আজকে আমরা শুরু করবো অয়েল দিয়ে, শুরু করব অয়েল সার্কিট ব্রেকার দিয়ে। ঠিক আছে, অয়েল সার্কিট ব্রেকার দিয়ে স্টার্ট করবো। তো দেখি অয়েল সার্কিট ব্রেকারটা কি হয়, কেমন দেখতে হয়। দেখো এই ডায়াগ্রাম গুলো কিন্তু প্রত্যেকে মনে রাখবে, ডায়াগ্রাম গুলো কিন্তু পরীক্ষাতে আসে। কেমন? এটা হচ্ছে আমাদের অয়েল। এটা একটা, এটা সার্কিট ব্রেকারটা আছে, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের ভিতরে অয়েলটা। ঠিক আছে, এটা সার্কিট ব্রেকারের ভিতরে অয়েলটা, এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকারটা। এটা হচ্ছে এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের অয়েল সার্কিট ব্রেকার, OCB, অয়েল সার্কিট ব্রেকার। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা কোথা থেকে কানেক্ট হয়? এটা চলে যায় রিলেতে। ঠিক আছে, এখানে থাকে এয়ার, এখানে এয়ার থাকে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যেহেতু অয়েল, এটা হচ্ছে অয়েল লেভেল। এবার দুটো লাইন আসবে, একটা ইনকামিং লাইন, একটা আউটগোয়িং লাইন। তো ইনকামিং লাইন আউটগোয়িং লাইন কিভাবে কানেক্টেড থাকে দেখে নি।
এটা হচ্ছে ইনকামিং ফিডার। এই সে ঢুকলো, এবার এখান থেকে চলে যাচ্ছে আউটগোয়িং ফিডার, যে লাইনটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আউটগোয়িং ফিডার, ঠিক আছে, বোঝা গেল? এরকম এরকম আমাদের অয়েল সার্কিট ব্রেকার এরকম দেখতে হয়। এখানে যে অয়েলটা থাকে, এখানে যে অয়েলটা থাকে সেই অয়েলটা কি অয়েল? ট্রান্সফর্মার অয়েল। ট্রান্সফর্মার অয়েল, ঠিক আছে। এখন এটা এই অয়েল, এটা হচ্ছে, এবার দেখো এটা এটা অ্যাজ ইট ইজ সিম্পল। যেরকম ধরো যখন আমার নর্মাল সময়, যখন নর্মাল কন্ডিশন, তখন এটা, তখন এই পাশটা কানেক্টেড, ঠিক আছে। আর যখন ফল্ট হচ্ছে তখন এই পার্টটা ডিসকানেক্ট হয়ে যায়, এটা এই পার্টটা তখন ডিসকানেক্ট হয়ে যায়। যখন ফল্ট হয় তখন এটা নিচের দিকে নেমে আসে, তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে। এইবার অয়েল দেওয়াতে কি হচ্ছে, কি লাভটা হচ্ছে আমাদের, বা অয়েল দেওয়াতে আমাদের কি লাভটা হচ্ছে দেখে নি কি লাভ হয়। আর তোমরা শুনতে পাচ্ছ তো সকলে কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটাকে একটুখানি ভালো করে যদি দেখা যায়, তার মানে কিরকম থাকছে, এই একটা ইলেকট্রোড থাকছে, এই মানে এই একটা লাইন আসছে, আর এই আরেকটা, সরি, এই একটা লাইন আসছে আর এই আরেকটা লাইন আসছে, দুটো লাইন, এটা হলুদ দিয়ে করছি। আর এদের এদের মধ্যে কে থাকছে, এদের এদের এখানটাতে কে থাকছে, এখানটাতে থাকছে অয়েল, এখানটাতে কে থাকছে, অয়েল থাকছে, ঠিক আছে। আর এরা এরকম ভাবে কানেক্টেড, এরকম ভাবে কানেক্টেড আছে, এরা এরকম ভাবে কানেক্টেড আছে, ঠিক আছে। এখন যখন ফল্ট হচ্ছে, যখন ফল্ট হচ্ছে তখন তাদের কি হচ্ছে, এরকম ভাবে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এবার এবার প্রবলেমটা কি হচ্ছে, যখন ডিসকানেক্ট হচ্ছিল তখন কি 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 হচ্ছিল, তখন এখানে একটা আর্কের সৃষ্টি হচ্ছিল, এরকম একটা হিট হয়ে একটা আর্কের সৃষ্টি হচ্ছিল। এখন যেহেতু অয়েল, আচ্ছা ভালো করে বোঝো, অয়েল হচ্ছে, অয়েল হচ্ছে অয়েলের ডাই ইলেকট্রিক স্ট্রেংথ, ডাই ইলেকট্রিক স্ট্রেংথ মানে অয়েলটা আয়োনাইজড হওয়ার ক্ষমতা এয়ারের থেকে বেশি। ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ মোর দ্যান এয়ার, মোর দ্যান এয়ার, এয়ারের থেকে বেশিক্ষণ বেশি ভোল্টেজ অয়েল সার্কিট ব্রেকার অ্যাবজর্ব করতে পারবে নিজের মধ্যে। আর কি হবে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে রান্না করেছো বা রান্না ঘরে গেছো, তোমরা বলতো যখন তেলটা গরম হয় তখন কি হয়? স্যার তেল ভাব যখন ওঠে। তেল যখন গরম হয় তখন কি হয়? দেখবে তেলের মধ্যে এরকম বুদবুদ বুদবুদ ওঠে, দেখেছো কোনোদিনও? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকেও কি হবে, এখানে একটা বাবেলের সৃষ্টি হবে, এখানে কি সৃষ্টি হবে, একটা বাবেলের সৃষ্টি হবে। এবার এই বাবেলটা, এই যে একটা বাবেলের সৃষ্টি হলো, হলুদ রং দিয়ে করলাম বাবেলটা, এই বাবেলটা, বাবেলটার মধ্যে কি হবে, বাবেলটা এই জায়গাটাকে খানিকটা কুল ডাউন করবে, আর কি করবে, জায়গাটাকে এনক্লোজ করে দেবে, আর এখানে কিন্তু আর্ক সৃষ্টি হতে পারবে না। এই একটা ভ্যাকিউম করে দেবে, এটা বাবেল তৈরি করবে এবং জায়গাটাকে কুল ডাউন করবে, জায়গাটাতে কিন্তু আর আর্কের সৃষ্টি হবে না। প্রথম কথা কি বললাম, ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, এয়ারের থেকে ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, তার জন্য আয়োনাইজ কম হবে, বা এটা বা এটা পোলারাইজ কম হবে, এক নম্বর। দ্বিতীয় কথা কি, এখানে বাবেলের সৃষ্টি হবে, যে বাবেলটা কি করবে, যে বাবেলটা এখানে যে আর্কটা তৈরি হবে, সে আর্কটাকে কি করবে, এরকম ভাবে দূরে সরিয়ে দেবে। যে ফায়ারটা তৈরি হতে শুরু করবে, সেই ফায়ারটাকে বাবেলটা কি করবে, এরকম ভাবে দূরে সরিয়ে দেবে, আগুনটাকে সরিয়ে দেবে। কিন্তু বাবেল তৈরি হয়েছে, বাবেল জায়গাটা দখল করেছে, আর্কটা তৈরি হতে দেবে না। দেখো বোঝা গেল? বোঝা গেছে?
হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই অয়েল সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ গুলো কি কি? অ্যাডভান্টেজ গুলো কি কি? 1 নম্বর, এটা অ্যাবজর্ব করে, ইট অ্যাবজর্ব আর্ক এনার্জি। হ্যাঁ, ইট অ্যাবজর্ব আর্ক এনার্জি। তাহলে আর্ক তৈরি হওয়ার জন্য যে এনার্জিটা হয় সেই এনার্জিটাই এ অ্যাবজর্ব করে নেয়। 2 নম্বর, আমি নোট পাঠিয়ে দেবো, চিন্তা নেই, আমি লিখছি যখন একটু লিখছি, তোমরা শুধু দেখে নাও। It acts as an insulator. It acts as an insulator. ঠিক আছে, অয়েল এয়ার থেকে ভালো ইনসুলেটর। 3 নম্বর, ইট কুল ডাউন সারাউন্ডিং বা সিস্টেম SYSTM। তেলটা কি করে? তেলটা তোমরা যখন ট্রান্সফর্মার পড়েছো তখন পড়েছো যে ট্রান্সফর্মারের ভিতরে অয়েল থাকে, সেই অয়েলটা কি করে, বা নিশ্চয়ই তোমাদের ব্রেক অয়েল, কারো কারো বাইক আছে, গাড়ি আছে, তোমরা জানো অয়েল কি করে, কুল ডাউন করতে সাহায্য করে। তাহলে অয়েল কি করছে? ঠান্ডা করে দিচ্ছে, সিস্টেমটাকে ঠান্ডা করে দিচ্ছে। আমি প্রথম দিনই বলেছিলাম যখনই এই দুটো প্লেট আলাদা হতে শুরু করে এদের মাঝখানে হিট তৈরি হয়। ঠিক আছে, হিট কি করে? হিট একটা ক্যাটালিস্টের মতো কাজ করে, ক্যাটালিস্টের মতো কাজ করে আমার আয়োনাইজড হতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে যদি আমার হিটটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, তাহলে কি হলো, ক্যাটালিস্ট আয়ন হওয়াটা কমে গেল, আয়োনাইজড হওয়াটা কমে গেল। ঠিক আছে, তাহলে এই 3টে পয়েন্ট ক্লিয়ার রইলো, অ্যাডভান্টেজ গুলো ক্লিয়ার রইলো, সকলের কাছে ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন? কারোর কোনো কোশ্চেন? তাহলে এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? 1 নম্বর, যেহেতু অয়েল আছে ভেতরে, অয়েলটা হচ্ছে ফ্লেমেবল। ঠিক আছে, অয়েল দাহ্য, অয়েল অনেক সময় এতে আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, এবার কখন আগুন লাগবে? প্রথম দিনই কি আগুন লেগে যেতে পারে? না, মেনটেনেন্সের অভাবে অয়েলটা একটা সার্টেন টাইমের পর পর চেঞ্জ করতে হয়। কেন চেঞ্জ করতে হয়? যারা রান্না করেছো তারা জানে, একটা সর্ষের তেল বা যাই দিয়ে হয়, সেটাকে একবার কি দুবার রান্না করা যায়, বারবার বারবার রান্না করা যায় না। কেন? অয়েলটা কি হয়, অয়েলটা হিট হতে হতে, অয়েলটা কি অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন। তো কি হয়, একটা সার্টেন টাইমের পরে এদের মধ্যে এদের মধ্যে বন্ডিংটা ব্রেক হয়ে যায়, তখন অয়েলের প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। তো তার জন্য কি করতে হয়, অয়েলটা বারে 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 চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এবার চেঞ্জ কিভাবে হয়? এখানে একটা, এই পজিশনে একটা এরকম একটা ট্যাপ লাগানো থাকে, এখানে একটা ট্যাপ কলের মতো থাকে, সেই কলের মাধ্যমে এই অয়েলটা, যে অয়েলটা আছে, ধরো এই অয়েলটা যেটা আছে এটা 10 টাইমস অপারেশনের পরে চেঞ্জ করতে হবে। এবার 10 বার অপারেশন হয়ে গেলে পরে 10 বার সার্কিট ব্রেকার আপ অ্যান্ড ডাউন মানে ঠিক করলো, অন অফ হওয়ার পরে কি করতে হবে, তেলগুলো এখান থেকে বার করে ফেলে দিতে হবে, আবার নতুন তেল এখানে ঢালতে হবে। ঠিক আছে, না হলে কি হতে পারে, নাহলে আগুন ধরে যেতে পারে। তাহলে একটা একটা তো ডিসঅ্যাডভান্টেজ, আগুন ধরে যাওয়া। 2 নম্বর কি? 2 নম্বর, হাই মেনটেনেন্স। হাই মেনটেনেন্স। 3 নম্বর কি? যেখানে হাই ফ্রিকোয়েন্সি অপারেশন, হাই ফ্রিকোয়েন্সি অফ অপারেশন, সেখানে OPERATI অপারেশন, সেখানে এটা লাগানো যাবে না। মানে কি, এমন কোনো জায়গা যেখানে, এমন কোনো জায়গায় সার্কিট ব্রেকারটা লাগানো আছে বা ইউজ করতে হবে যেখানে দিনে হয়তো 50 টাইমস সার্কিট ব্রেকারকে ট্রিপ করতে হবে, সেখানে এই ধরনের সার্কিট ব্রেকার লাগানো যাবে না। কেন? তুমি প্রত্যেকবার কতবার তুমি তেল চেঞ্জ করবে? ঠিক আছে, আচ্ছা। 4 নম্বর পয়েন্ট, cost of maintenance is high. Cost of maintenance
ইজ হাই। কেন? তেলের এই যে ট্রান্সফার অয়েলের একটা দাম আছে, সেটা প্রত্যেক 10 বার 20 বার অপারেশন বা যেরকম বলা থাকবে সার্কিট ব্রেকারের গায়ে যেরকম লেখা থাকে সেরকম 10 বার 20 বার চেঞ্জ হওয়ার পরে অপারেশন করার পরে তাকে চেঞ্জ করতে হবে। তার মানে তেলের দাম হচ্ছে। আর ওই তেলটা তুমি ইউজ করতেও পারবে না কোথাও, কারণ তেল নষ্ট হয়ে গেছে, এটা ইউজ করা যায় না, ঠিক আছে, আর রিফাইন করা যায় না। কাজেই কস্টিং ইজ ভেরি হাই। বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের কাছে? অয়েল সার্কিট ব্রেকার ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন? কোশ্চেন নেই তো? কারোর কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? আমাকে একটুখানি রেসপন্স করো তো প্রত্যেকে, যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, বা কারোর কোনো হ্যাঁ কোশ্চেন স্যার। থাকলে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এবার আসি অয়েল সার্কিট ব্রেকার, টাইপস অফ অয়েল সার্কিট ব্রেকার। হ্যাঁ, অয়েল সার্কিট ব্রেকার শর্টকাটে ওসিবি লেখা হয়। টাইপস অফ অয়েল সার্কিট ব্রেকার, একটা হচ্ছে লো লো অয়েল সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। এটার মধ্যে অ্যাজ বোঝানোর কিছু নেই। লো অয়েল মানে যেই সার্কিট ব্রেকারটা অল্প তেল তেল থাকে তার ভিতরে, বাল্ক অয়েল সার্কিট ব্রেকার যার ভিতরে তেলটা বেশি থাকে। বেসিক্যালি এই যে ক্লাসিফিকেশনটা করলাম, এই যে ভাগটা করলাম, এটা ডিপেন্ডস অন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনাল ডিফারেন্স অ্যান্ড অয়েল ক্যাপাসিটি ডিফারেন্স। ঠিক আছে? এছাড়াও মানে এছাড়াও সার্কিট ব্রেকারকে আরেকভাবে ভাগ করা যায়, অন দ্য ডিপেন্ডস অন আর্ক কন্ট্রোল। আর্ক কন্ট্রোলের উপর ডিপেন্ড করে সার্কিট ব্রেকারকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেলফ ব্লাস্ট সার্কিট ব্রেকার, আর 2 নম্বর হচ্ছে ফোর্সড ব্লাস্ট সার্কিট ব্রেকার। ঠিক আছে? সেলফ ব্লাস্ট সার্কিট ব্রেকার আর ফোর্সড ব্লাস্ট সার্কিট ব্রেকার। তাহলে আমরা প্রথমেই চলে আসি সেলফ ব্লাস্ট সার্কিট ব্রেকার। প্রথমে সেলফ ব্লাস্ট সার্কিট ব্রেকার একটা কনস্ট্রাকশন দেখবো। আচ্ছা, সেলফ ব্লাস্ট সার্কিট ব্রেকারের মধ্যে আমরা যেটা পড়বো এখন, যেটা পড়বো সেটা হচ্ছে প্লেন এক্সপ্লোসিভ প্লট। প্লেন এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ মানে কি বলতো? এক্সপ্লোসিভ মানে হচ্ছে বিস্ফোরণ, মানে দুটো ক্ষেত্রে ব্লাস্ট মানে এক্সপ্লোশন, বিস্ফোরণ হওয়া। তাহলে আর কে কন্ট্রোল করতে গেলে আমাদের ভিতরে সার্কিট ব্রেকারকে এমন করে আমরা বানিয়েছি যার মধ্যে বিস্ফোরণ হবে, পপ আপ হবে, পাট করে আওয়াজ হবে, বিস্ফোরণ হচ্ছে। ঠিক আছে? সার্কিট ব্রেকারের ভিতরে একটা বিস্ফোরণ হয়। ঠিক আছে? সেলফ ব্লাস্ট শব্দটার অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে সার্কিট ব্রেকার নিজে থেকেই ব্লাস্ট হচ্ছে সার্কিট ব্রেকারের ভিতরে। তাহলে কি করে হচ্ছে ব্লাস্টটা, ব্লাস্টটা কেনই বা আর থামিয়ে দিচ্ছে, এটা আমাদের জানতে হবে। 2 নম্বর ফোর্স ব্লাস্ট, এটাও এখান থেকে খুব ইজিলি বুঝতে পারছি। ফোর্স ব্লাস্ট মানে এমন একটা জিনিস থাকছে বাইরে থেকে কোনো একটা বিস্ফোরণ করা হচ্ছে, বা বাইরে থেকে কিছু কিছু কাজ করে একটা বিস্ফোরণ ঘটানো হচ্ছে, যার ফলে আমার আর্কটা কমছে। তাহলে আমাদের জানার বিষয় হচ্ছে সেলফ ব্লাস্ট কি করে হচ্ছে আর আর্কটা কমছে কি করে, সেটাই জানার বিষয়। চলো দেখে নিই।
এবার বোঝো ভালো করে, এটা হচ্ছে ভেতরের যে পটটা, সেই পটটা, যে পটটা আমি এঁকেছিলাম সেই পটটা, ঠিক আছে। এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, ঠিক আছে, যে কন্ট্যাক্টটা ফিক্স থাকছে। আর এটা হচ্ছে কি মুভেবল কন্ট্যাক্ট, ঠিক আছে। কি বলেছিলাম, একটা কন্ট্যাক্ট এখানে থাকে, আর একটা কন্ট্যাক্ট এখানে থাকে, এরকম কন্ট্যাক্ট থাকে। তাহলে আমি কি বলেছিলাম, কন্ট্যাক্ট গুলো যখন ফল্ট হচ্ছে তখন কিরকম হচ্ছে, এরকম সরে যাচ্ছে। তাহলে তাহলে একটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, আর এটা আমি যেটা নীল দিয়ে করলাম, এই নীল দিয়ে করলাম, দেখো এটা সরে যাচ্ছে, এটা হচ্ছে মুভেবল কন্ট্যাক্ট। বোঝা গেছে? ঠিক আছে। এবার দেখো ভালো করে ভেবে দেখো, এবার এটা হচ্ছে পট, ঠিক আছে। এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে অয়েল। এক মিনিট অয়েলটাকে এঁকে নিই। নাহলে অয়েলটা লিক করে যাবে, ছুঁয়ে নিলাম। এর ভিতরে আছে কি, এরকম অয়েল আছে। এবার ভাবো, এবার তোমরা বলো, এখন যখন সেপারেশন হচ্ছে, এটাকে এঁকে নিচ্ছি, এই মুভিং কন্ট্যাক্টটা যখন সরে আসছে, ঠিক আছে, মুভিং কন্ট্যাক্টটা থাকছে কিরকম, এইখানে থাকছে, এখান থেকে যখন এখানে সরতে শুরু করেছে, তখন কি হচ্ছে, এখানে কি হচ্ছে, মাঝখানে আর্ক তৈরি হচ্ছে। সে আর্কটাকে কি আটকাচ্ছে, এখানে বাবেল তৈরি হচ্ছে, তাই না? এখানে কি তৈরি হচ্ছে মাঝখানে, এরকম বাবেল তৈরি হচ্ছে। দেখো এরকম অনেক অসংখ্য বাবেল তৈরি হচ্ছে। সেই বাবেল গুলো কি করছে, সেই বাবেল গুলো আর্কটাকে, আগুনটাকে কি করছে, আগুনটাকে আমি আঁকছি এইভাবে, আর্ক গুলোকে ছড়িয়ে দিচ্ছে, আগুনটা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আগুন তো সৃষ্টি হচ্ছে, এবার মানে এই আর্ক তো সৃষ্টি হতে চাইছে। এবার এই আর্কটা এখন সৃষ্টি হবে, ভেতরে কি আছে, অয়েল আছে। তাহলে অয়েলটাকে কি করবে, হিট করবে। এখন এখন ভাবো, একটা একটা এরকম ক্লোজ জিনিস আছে, ভেবে দেখো, একটা ক্লোজ জিনিস আছে, যার ভিতরে কি আছে, যার ভিতরে একটা সার্টেন লেভেল পর্যন্ত অয়েল আছে। আর কি আছে, এখানে এয়ার থাকছে, এয়ার আছে। এখন যদি এটাকে হিট করে, তখন এই অয়েলটার কি হবে, একটা প্রেসার বানাবে না, অয়েলটা একটা প্রেসার বানাবে তো। একটা কোনো কিছু যদি হিট হয়, দেখো কোনো কিছু যদি হিট হয়, তখন তার কি হয়, তখন তার ভলিউমটা বেড়ে যায়। কোনো কিছুকে তাপ দিলে তার ভলিউমটা এক্সপ্যানশন করে। তাহলে এই অয়েলটা কি করবে, অয়েলটা এই এদের গায়ে চাপ দিতে শুরু করবে। শুধু এদের গায়ে চাপ দেবে না, অয়েলটা কি করবে, একেও চাপ দেবে, ঠিক আছে, এই কন্ট্যাক্টটাকেও চাপ দেবে। আমি আরেকবার ফ্রেশ করে একে দেখাচ্ছি এপাশে। একটা মুভিং কন্ট্যাক্ট আঁকি, এটা হচ্ছে আমার মুভিং, এটা হচ্ছে আমার ফিক্সড কন্ট্যাক্ট। আর এটা মুভিং কন্ট্যাক্ট আঁকি, এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এই মাঝখানে অয়েল আছে। যখন অয়েলটা যখন অয়েলটা হিট হচ্ছে, যখন অয়েলটা হিট হচ্ছে, তখন অয়েলটা কি করছে, অয়েলটা প্রেসার দিচ্ছে, অয়েলটা এদিকে এদিকে প্রেসার দিচ্ছে। এবার দেখো, এই জায়গাগুলো তো ফিক্সড জায়গা, এই জায়গা এইখানটা তো ভলিউম বাড়ছে না, কিন্তু আচ্ছা, এখানে যেমন প্রেসার দিচ্ছে, অয়েলটা এখানকেও প্রেসার দিচ্ছে, একেও প্রেসার দিচ্ছে। এখন একে প্রেসার দিলে এ তো মুভ করছে নিচের দিকে, তাহলে এ নিজের স্পিডে, যা স্পিডে একে, যেই স্পিডে একে রিলে একে এইদিকে টানছিল, তার থেকে বেশি স্পিডে যাবে না, কেন, এখান থেকে তো আরো প্রেসার পাচ্ছে। এই যে এখান থেকে এই আরো প্রেসার পাচ্ছে, এই প্রেসারটাকে আরো দূরে ছড়িয়ে দিচ্ছে। তখন কি করছে, এবার একটা সার্টেন টাইমে এসে, একটা সার্টেন টাইমে এসে কি হবে, এখান থেকে এটা সরে, প্রেসারের জন্য কি হবে, সরে পাট করে বেরিয়ে যাবে। কেন, এখান থেকে অয়েল, ওকে আমি ইয়ে করে দিই, এটা টেনে দিই। অয়েল ওকে কি করবে, অয়েল ওকে যে প্রেসারে, এখান থেকে প্রেসারে ওকে বার করে দেবে, ঠিক আছে। আর এখান থেকে যখন বেরিয়ে আসবে, তখন একটা একটা আওয়াজ হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে, এখানটা এক্সপ্লোশন হয়ে বেরিয়ে আসবে, এক্সপ্লোশন হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে।
বোঝা গেল? এটা মুভিং কন্ট্যাক্ট, বোঝা গেল? তাহলে যেই যেই ম্যাগনেটিক ফিল্ড কি করছিল, ম্যাগনেটিক ফিল্ড এটাকে টানছিল এইদিকে, মনে আছে কিছু ট্রিপ কয়েল টাননি? তো ট্রিপ কয়েল যেই ফোর্সে টানছিল তার সাথে অ্যাডিশনাল ফোর্স হয়ে গেল। দেখো ট্রিপ কয়েল যেই ফোর্সে একে নিচের দিকে টানছিল তার সাথে অ্যাডিশনাল হলো কে, অয়েলের প্রেসার, অয়েল প্রেসার অর এক্সপ্লোশন প্রেসার, ঠিক আছে? সেটাতে কি হলো, আরো স্পিড বেড়ে গেল, আরো তাড়াতাড়ি ওখান থেকে নেমে চলে আসলো। সকলের কাছে ক্লিয়ার হয়েছে? সেলফ ব্লাস্ট জিনিসটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? দেখে নাও, কোন কোশ্চেন থাকলে বলবে। সেলফ ব্লাস্টের আরো একটা এক্সাম্পল আছে, 2 নম্বর আরো একটা এক্সাম্পল আছে, ক্রস, আরো দুটো এক্সাম্পল আছে, ক্রস ক্রস জেট আর সেলফ কম্পেনসেট, বি সি, সেলফ কম্পেনসেট। প্রিন্সিপাল এদের সেম, এদের প্রত্যেকের প্রিন্সিপাল সেম, শুধু কনস্ট্রাকশন ডিফারেন্স আছে। আমি নোট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, দেখে নেবে। প্রিন্সিপাল সেম, কনস্ট্রাকশনের ডিফারেন্স আছে শুধু। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? সেলফ ব্লাস্ট ক্লিয়ার হয়েছে? একটু প্রত্যেকে আওয়াজ দিয়ে বলো ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে সেলফ ব্লাস্ট ক্লিয়ার হলে এবার আমি যাব ফোর্সড ব্লাস্টের ক্ষেত্রে। ফোর্সড ব্লাস্ট, ফোর্সড ব্লাস্টের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এখানে ফোর্সফুলি একটা ব্লাস্ট করানো হয়। কি কিরকম ব্যাপারটা দেখো, এখানে একটা ইয়ে থাকছে, এটা এরকম, এটা যেরকম পথ থাকছে সেরকম পথ তো থাকছেই, কন্ট্যাক্ট গুলো আছে। এটা একটা কন্ট্যাক্ট, এটা ফিক্সড কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, ঠিক আছে? আর এখানে আরো একটা ইয়ে থাকে, এই ছবিটা এঁকে নেবে, ঠিক আছে? এটা কিন্তু কোথায় অ্যাজ তোমাদের এতে নেই, বই নোটসে মানে খুব একটা জায়গা থাকে না। এই লাইনটা থাকে হচ্ছে কম্প্রেসার, হ্যাঁ, কম্প্রেসারের সাথে কানেক্টেড থাকে। কম্প্রেসার, এয়ার কম্প্রেসার থাকে বা অয়েল কম্প্রেসারও থাকে, ঠিক আছে? এখানে এখানে একটা ভেন্ট থাকে, বা এখানে একটা ইয়ে থাকে, তোমার কি বলে, এটা এটা হচ্ছে নজেল, এখানে একটা ভাল্ব থাকে, এই পয়েন্টে একটা ভাল্ব থাকে। এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট, হ্যাঁ। এবার দেখো, যখন এটা ওপেন হতে শুরু করেছে তখন স্বাভাবিক এখান থেকে আর্ক সৃষ্টি হতে চাইছে, তখনই কি হচ্ছে, এখান থেকে বাবেল তৈরি হচ্ছে, এবং এবং একটা কি হচ্ছে, এবং একটা এখান থেকে একটা সেলফ এক্সপ্লোশন, একটা সেলফ এক্সপ্লোশন তো হচ্ছেই, এখান থেকে একটা প্রেশারও ক্রিয়েট হচ্ছে, মুভিং কয়েলটা, মুভিং কন্ট্যাক্টটা সরে যায়। তার পাশাপাশি কি হচ্ছে, যখন ধরো রিলে রিলে এখানে রাখি, রিলে কি করছে,
রিলে রিলে কি করছে, একে টিপ কলের মাধ্যমে একে নিচের দিকে টেনে নামাচ্ছে, আর তার পাশাপাশি রিলে আরেকজনকে সিগন্যাল দিচ্ছে, তার নাম হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার তখন কি করছে, কম্প্রেসার এখানে তখন হুড় 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 করে প্রচুর অ্যামাউন্ট অফ তেল ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে থাকছে কি একটা ভাল্ব, সেই ভাল্বটা কি হচ্ছে, সেই ভাল্বটা তখন ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়াতে কি হচ্ছে, তখন গল 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 করে তেল এখানে এক্সপ্লোশনের মতো, মানে একদম মানে বন্দুকের গুলির মতো তেল ছুটে আসছে এখানে। তাহলে সেই তেলটা কি হচ্ছে, সেই তেলটা আরো প্রেশার ক্রিয়েট করছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো এখানে কি হচ্ছে, সেলফ এক্সপ্লোশন তো হচ্ছেই, তার পাশাপাশি কি হচ্ছে, তার পাশাপাশি ফোর্সড এক্সপ্লোশনও হচ্ছে। কেন, রিলে রিলে যখন এখানে সিগন্যাল পাঠাচ্ছে মুভিং কয়েলকে খুলে আসার জন্য, ট্রিপ করার জন্য, ফল্ট যখন ডিটেক্ট করতে পেরেছে রিলে, যখনই রিলে ফল্টকে ডিটেক্ট করতে পেরেছে, তখন কি করছে রিলে মুভিং কয়েল কন্ট্যাক্টকে বলেছে নিচের দিকে নেমে আসো, ট্রিপ করে যাও। তার পাশাপাশি রিলে কম্প্রেসারকেও সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। তখন কি করেছে, কম্প্রেসার প্রচন্ড রকম প্রেশার বাড়িয়ে দিয়েছে। এটা এয়ার প্রেশারের মাধ্যমে হতে পারে, নিউমেটিক প্রেশারের মাধ্যমে, মানে অয়েল প্রেশারের মাধ্যমে হতে পারে। এখান থেকে প্রচুর পরিমাণে প্রেশার বাড়িয়ে দিয়েছে, সেই প্রেশারের মাধ্যমে গল 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 করে তেল এখানে ঢুকছে। কোন তেল, এখানে যে ট্রান্সফর্মার অয়েল থাকছে, সেই ট্রান্সফর্মার অয়েলই এখানে সে ঢুকিয়ে দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, আরো বেশি ফোর্স এখানে পাচ্ছে, ঠিক আছে। একদম মানে বন্দুকের গুলির মতো বা এক্সপ্লোশনের মতো এখানে ছড়িয়ে দিচ্ছে, আরো বেশি প্রেশারে নেমে আসছে। তাহলে সেলফ প্লাস ফোর্সের প্রেশারটাও সেলফ প্লাস ফোর্সের প্রেশারটাও পাচ্ছে, প্লাস রিলের রিলে থেকে যে ম্যাগনেটিক ফোর্স পাচ্ছে সেটা তো পাচ্ছে। তাহলে অ্যাডিশনাল কি হলো, ফোর্স ব্লাস্ট, কিন্তু আরো তাড়াতাড়ি আরো সক্রিয়ভাবে দুটো কন্ট্যাক্টকে আলাদা করে দিতে সাহায্য করে। শুধু তাই নয়, এখানে যে বাবেলগুলো তৈরি হচ্ছিল, এখানে যে বাবেলগুলো তৈরি হচ্ছিল, কেন, হিটের জন্য, সেই বাবেল অনেক কম তৈরি হবে। কেন, এখান থেকে এসে ফোর্স দিয়ে এই বাবেলটাকে সরিয়ে নিয়ে চলে আসবে। মানে এখানকার যে তেলটা ছিল, এই লোকাল যে তেলটা ছিল, যে তেলটা গরম হচ্ছিল, সেই তেলটাকেও কিন্তু এই ফোর্সের মাধ্যমে সরিয়ে দেবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন গুলো নিচ্ছি আমি 5 মিনিট, কোনো কোশ্চেন থাকলে বলো। আরেকবার বলুন, বলো। বলছি আরেকবার বলুন। কোনটা বলো, কোনটা বলবো বলো, পোস্ট ব্লাস্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আপনাদের আইডিয়া বলে যাচ্ছি। পোস্ট ব্লাস্ট অয়েল সাইকেল, সরি, কিরকম থাকে জিনিসটা। এটা হচ্ছে আমাদের ফিক্সড কন্ট্রাক্ট, এটা হচ্ছে আমাদের মুভিং কন্ট্রাক্ট, এখান থেকে থাকছে একটা পাইপ, তাকে আমরা নজেল বলি, নজেল বলবো। এটা নজেল, এখানে এখানে এই মুখে একটা ভালভ থাকে, যে ভালভটা কি করে, আচ্ছা এখান থেকে অয়েল এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু প্রেসার পায় না বলে সে অয়েলটা বেরোতে পারছে না।
এখানে অয়েল আছে, হ্যাঁ, এই পাইপটার মধ্যে অয়েল থাকে, কিন্তু প্রেসার পাচ্ছে না বলে সে অয়েলটা ভাল্বটাকে ওপেন করে বেরোতে পারছে না। এখানে তো অয়েল থাকে, তোমরা পুরো তেলটা লিক করে গেছিল গো। এখানে তো অয়েল আছে, তোমরা জানো। এখন কি হচ্ছে দেখো, এই নজলটা গিয়ে কানেকশন হচ্ছে, এখানে। এটা অয়েলের রিজার্ভার থাকে, ঠিক আছে, এটা তেলের রিজার্ভার থাকে। আর কানেকশন হচ্ছে এটা কানেকশন হচ্ছে কম্প্রেসরের সাথে। কম্প্রেসর প্রেসার দিতে সাহায্য করে। আচ্ছা, এখানে কে থাকে? এখানে থাকে একটা ট্রিপ কয়েল। ট্রিপ কয়েলের সাথে কানেকশন কার থাকে? রিলের, ঠিক আছে। আর রিলের সাথে কম্প্রেসরেরও কানেকশন আছে। এবার একটু ভালো করে বুঝে নেওয়া যাক কি হচ্ছে ভেতরে ভেতরে জিনিসগুলো কি হচ্ছে। এটা আমাদের ফিক্সড কন্টাক্ট, এটা আমাদের মুভিং কন্টাক্ট, ঠিক আছে। করে দিচ্ছি, এটা আমাদের মুভিং কন্টাক্ট, ঠিক আছে। মুভিং কন্টাক্টটা এরকম ভাবে প্রথমে কানেকশন থাকে, যখন ফল্ট তৈরি হয় সেটা এরকম ভাবে নেমে আসতে চায়। এখন নেমে আসতে চাইছে কেন? কে কার থ্রুতে নেমে আসছে? রিলে সিগন্যাল পাঠাচ্ছে ট্রিপ কয়েলকে, তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স ওকে টেনে নামাচ্ছে। নামলে যা তার স্পিডটা স্লো থাকে, কিন্তু তার জন্য আমরা কি করলাম, এর আগে এর আগেরটাই জাস্ট বললাম সেলফ ব্লাস্ট। সেখানে কি হচ্ছে, আচ্ছা, কি হিট হওয়ার জন্য কিছু বাবেল তৈরি হবে। আর কি হবে? হিট হওয়ার জন্য এখান থেকে ফ্ল্যাক্স আর্ক তৈরি হবে, ইলেকট্রিক্যাল আর্ক তৈরি হচ্ছে। যেহেতু এটা সেপারেশন আর্ক তৈরি হচ্ছে। অয়েলটা হিট হলে কি হবে? এখানে অয়েলটা মুভিং করে এই রিলে রিলেতে ধরা পড়েছে, পাঠিয়েছে, ফোর্স পাচ্ছে, কন্টাক্ট, সেই কন্টাক্টে নেমে আসছে, সেই ফোর্সে নেমে আসছে। তারপর সেলফ ব্লাস্ট হচ্ছে, কারণ অয়েলটা হিট হয়ে গেছে। সেখানে তাড়াতাড়ি নেমে আসার জন্য কি হলো, রিলে সঙ্গে সঙ্গে যখনই এখানে তার সাথে কম্প্রেসারটা একটা হিউজ ফোর্স প্রেসার দিল কোথায়? এই অয়েলটার মধ্যে। আর তখনই কি হলো, এই অয়েলটা হুড়মুড় করে এখান থেকে বেরিয়ে আসলো, এখান থেকে হুড়মুড় মুভিং কন্টাক্ট আরো ফোর্সে, এখানে আরো ফোর্সে নয়, তাই নয়, এটাও যখন হেল্প করছে, তার পাশাপাশি আরো কি হচ্ছে, এখানে যে বাবেল গুলো ছিল, সেই বাবেল গুলো কেন তৈরি হয়েছিল? মুভিং কন্টাক্ট কার ফোর্স পেল? সেল ব্লাস্টের ফোর্স পেল। হ্যাঁ, সেল ব্লাস্টের ফোর্স পেল, কম্পিউটার হলো, তাতে তিনটে ফোর্স একসাথে বা তিনটে প্রেসার একসাথে পেয়ে মুভিং কন্টাক্ট আরো কন্টাক্টের
ফিক্সড সরে গেল। ঠিক আছে, বোঝা? তো দেখো আমরা অয়েল সার্কিট ব্রেকার সম্পর্কে অনেক কিছুই পড়লাম। এখন আমরা জানবো অয়েল সার্কিট ব্রেকারের অপারেটিং রেঞ্জ। তো অয়েল সার্কিট ব্রেকার মোটামুটি 11 কেভি থেকে 66 কেভি পর্যন্ত কাজ করতে পারে। আর জেনারেলি ইনডোর ইনডোর ইনডোরে লাগানো হয় বেশি। ঠিক আছে, মানে যে সমস্ত জায়গায় শেড করে ভেতর দিকে লাগানো আছে সেই রকম জায়গায় বেশি লাগানো হয়। কেমন? তো অয়েল সার্কিট ব্রেকার সম্পর্কে যা কিছু বলা হয়েছে মোটামুটি ডিসকাস করে দেওয়া হয়েছে। এরপরে আমি নোটস তো দেবই। তো আমরা এখন চলে আসবো এয়ার সার্কিট ব্রেকারে বা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার সম্পর্কে আলোচনা করছি। দেখো টাইপ অফ, প্রথমে আমরা একটা জিনিস বুঝতে পারছি এয়ার ব্লাস্ট মানে কি। এরকম ধরে দুটো কন্ট্যাক্ট থাকে, দুখানা কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, সার্কিট ব্রেকার, আচ্ছা সার্কিট ব্রেকারটা এখানেই একটু sorry। তোমরা মোটামুটি বুঝেই গেছো কিরকম একটা সার্কিট ব্রেকার দেখতে হতে পারে। এর মধ্যে এটা একটা ফিক্সড কন্ট্যাক্ট রইলো, আর একটা মুভিং কন্ট্যাক্ট আমি এর ভিতরে ঢুকিয়ে নিলাম। এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। আর কি থাকে, এখানেও একটা কম্প্রেসর থাকে, যেহেতু এয়ার ব্লাস্ট হচ্ছে, ব্লাস্ট করানো হচ্ছে, সেই জন্য এখানেও একটা কম্প্রেসর থাকছে। কম্প্রেসরের কানেকশন তো তোমরা দেখেছো কেমন ভাবে থাকে, কোথা থেকে আসে দেখেছো। তো উল্টো এঁকে দিলাম তাই। এখানে একটা নজল থাকছে, নজল থাকছে, আর এখান থেকে হুড় করে এয়ার আসে। হ্যাঁ, হুড় করে এয়ার আসবে, এয়ারটাকে ব্লাস্ট করানো হয়। একটা ব্লাস্ট করা, তোমরা নিশ্চয়ই বোমা টোমা ফাটিয়েছো কালী ইয়ের সময়, পুজোর সময় নিশ্চয়ই, কালী পুজোর সময় সবাই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। যখনই কোনো বোম ফাটে, কোনো এক্সপ্লোশন হয়, সেখানে কি হয়, কোনো ব্লাস্ট হলে, কি হয়, সেখান থেকে একটা এয়ারের চাপ, একটা একটা এয়ারের প্রেশার হয়, সেখান থেকে চারিদিকে বায়ুটা এরকম ভাবে ছড়িয়ে পড়ে। ঠিক সেরকমই এখানে একটা ব্লাস্ট করানো হয়। ব্লাস্টটা করা হচ্ছে কম্প্রেসারের মাধ্যমে হাইলি প্রেশার ক্রিয়েট হয়, আর এখানে একটা ভাল্ব থাকে, ভাল্বটাকে ফেটে বেরিয়ে যায়, দ্যাট ইজ কল ব্লাস্ট। আর এটা একটা নজেল আছে। নজেল মানে এখানে প্রেশারটা হাই হয়ে থাকে, লো প্রেশার থেকে হাই প্রেশার দিকে আসে। আর এবার এখানে কি ছিল, এখানে ছিল এয়ার। এয়ার থাকলে কি হয়, এয়ার থাকলে আমরা জানি যে এখানে একটা আর্কের সৃষ্টি হচ্ছে। আর্কের সৃষ্টিটা কেন হবে, যখন দুটো প্লেট আলাদা হতে থাকে, এখানে ডেন্সিটির জন্য কারেন্ট ডেন্সিটি বাড়তে শুরু করে। তো এই পয়েন্ট থেকে বাড়ছে। এবার এই আর্কটা এখানে কানেক্টেড হবে কেন, কানেক্টেড হবে, কারণ এই যে মাঝখানে যে এয়ারটা আছে, এই যে এয়ারটা মাঝখানে যে এয়ারটা আছে, এই এয়ারটা আমরা কি দেখেছি, ব্রেক ডাউন করে গেছে। এই এয়ারটা ব্রেক হয়ে গেছে, ভেঙে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে কি হয়েছে, আয়ন হয়ে গেছে। ঠিক আছে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে ভাগ হয়ে গেছে। এবার এই যে এখানকার যে আয়োনাইজড এয়ার, সেই এয়ারটাকে যদি আমি সরিয়ে দিই, এই এয়ারটাকে সরিয়ে দিতে পারি,
ধরো এখানকার এয়ারটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, এই যে এয়ারটা আয়নাইজড হয়েছে সেটাকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে তো আর্কটা নিভে যাবে কি না নিভে যাবে না বলো? আরেকবার বলছি, এই যে আয়োনাইজড যে গ্যাসটা, এখানে যে আয়োনাইজড এয়ারটা আছে, সেই এয়ারটাকে যদি আমি সরিয়ে দিতে পারি, তাহলে আমার আর্ক কমে যাবে কি যাবে না বলো? স্যার আর কমে যাবে। কমে যাবে তো, আর থাকবেই না। তাহলে সেটাই করছি, এই এই যে গ্যাসটাকে সরিয়ে দেবো কিভাবে, কেন এটা তো একটা ক্লোজ, তাহলে সরিয়ে দেবো কিভাবে? এইখান পা দিয়ে যদি এটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এখানকার গ্যাসটা কেউ সরে গেল, আর এখানে আয়নটা জিরো হয়ে গেল, আয়নের সংখ্যা জিরো হয়ে গেল, আর এখানে আটটা আমার এখানকার যে আটটা সৃষ্টি হচ্ছে এটা এখানে কমে গেল। বোঝা গেল এয়ার ব্লাস্টটা? এয়ার ব্লাস্ট কি জিনিস বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এয়ার ব্লাস্টেরও বিভিন্ন টাইপ, এটা বিভিন্ন টাইপের হয় এয়ার ব্লাস্ট। তাদের মধ্যে কনস্ট্রাকশন ডিফারেন্স থাকে, প্রত্যেকটার কনস্ট্রাকশন ডিফারেন্স দেখবে, প্রিন্সিপাল প্রত্যেকের সেম। অ্যাক্সিয়াল ব্লাস্ট, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ব্লাস্ট। কেন? এই দেখো, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, আর এটা একটা অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসের মধ্যে ব্লাস্টটা হচ্ছে, সেজন্য অ্যাক্সিয়াল ব্লাস্ট। ঠিক আছে? এছাড়া আছে 2 নম্বর ক্রস ব্লাস্ট। ঠিক আছে? সেটা এরকম ক্রস করে থাকে। 3 নম্বর রেডিয়াল ব্লাস্ট। সবই আমার এতে আছে, আমি অলরেডি নোটস পাঠিয়ে দিয়েছিলাম, আরেকবার আমি পাঠাবো আজকে, কারণ পরে অনেকে অ্যাড হয়েছে এগুলো। এদের কিন্তু কনস্ট্রাকশন ডিফারেন্স, কিন্তু প্রিন্সিপাল সবার সেম, প্রিন্সিপাল সবার সেম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এখন এয়ার সার্কিট ব্রেকারের কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি? Low cost maintenance. Costing. শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, স্ক্রিনটা হ্যাঁ, হয়তো স্যার, দেখতে পাবে না, জাস্ট আমি রেকর্ডিং এ একটু বলে দিয়ে নিচ্ছি। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ স্যার। রেকর্ডিং এ দেখো টাইমটা কতক্ষণ দেখাচ্ছে? দেখতে পাচ্ছি না। টাইম কিছু দেখাচ্ছে রেকর্ডিং এ? কিছুই দেখাচ্ছে না স্যার। টাইম দেখাচ্ছে না। আচ্ছা, রেকর্ডিং এ কি টাইম দেখায়? তোমরা দেখতে পাও? স্যার টাইম দেখায় না, স্যার। এমনি রেড ব্লিঙ্কিং করে। ঠিক আছে, রেড বিন হচ্ছে তো, ঠিক আছে। শোনো, জাস্ট আমি একটু বলে দিয়ে নিচ্ছি এয়ার সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ গুলো, যেটা আমরা ডিসকাস করছিলাম সেটা। তো প্রথমে তো বললাম যে এটা এখানে রিস্ক অফ ফায়ার নেই, কেন? ভেতরে যেহেতু ইনফ্লেমেবল কিছু নেই, ঠিক আছে, পোড়ার মতো বা পুরো আগুন লেগে যাওয়ার মতো কিছু নেই, যেটা অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে অয়েলটা ছিল। 2 নম্বর, আর্ক হলে
আর্ক হলে অয়েল সার্কিট ব্রেকারটা কি হয়েছিল, অয়েলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 3 নম্বর, এর কস্টিং অনেক লো। কেন? অয়েল সার্কিট ব্রেকার একটা টাইট ফিট সিস্টেম মারা হতো যাতে অয়েলটা না লিক করে, অয়েলের মধ্যে তো ময়েশ্চার না আসে সেই জন্য। 2 নম্বর, অয়েল সার্কিট ব্রেকারের মেনটেন্যান্স অনেক হাই ছিল। আমরা দেখেছিলাম, ধরো একটা কোম্পানি আছে এক্স কোম্পানি, সে বলেছে অয়েল সার্কিট ব্রেকারটা 10 টাইমস অপারেশনের পরে অয়েলটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে এয়ার সার্কিট ব্রেকারের সেরকম কোনো ব্যাপার নেই। আর এয়ার কিনতে তো পয়সা লাগে না, যেখানে অয়েল কিনতে পয়সা লাগে, ঠিক আছে। আচ্ছা, এয়ার সার্কিট ব্রেকারে কি হয়, তোমার খুব ফাস্ট আর্কটাকে সরিয়ে ফেলা যেতে পারে, ঠিক আছে, ব্লাস্ট করিয়ে। আচ্ছা, এবার চলে আসি তাহলে এয়ার সার্কিট ব্রেকারের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা বিশাল বিকট আওয়াজ হয়, যেটা নয়েজ পলিউশন ক্রিয়েট হয়, ঠিক আছে। এয়ার সার্কিট ব্রেকারে কোনো সময় ব্রেক করলে, ব্লাস্ট করলে একটা বাম করে আওয়াজ হয়, তাতে কাক ফাঁকও উড়ে যায়, ঠিক আছে। এটা খুব বাজে একটা জিনিস, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার আপ টু 1100 কিলোভোল্ট পর্যন্ত কাজ করতে পারে, তার বেশি কাজ করতে পারে না। 3 নম্বর, এয়ার সার্কিট ব্রেকারেরও কিছু কিছু লিমিটেশনস আছে। যেরকম ধরো, ওই তোমাদের বলেছিলাম যে যখন ময়েশ্চার থাকে, বায়ুতে যখন ময়েশ্চার থাকে, ও এয়ার সার্কিট ব্রেকার এয়ারটা পায় কোত্থেকে? বায়ু থেকেই তো, মানে আমাদের এনভায়রনমেন্ট থেকেই তো পায়। তাহলে সেখানে কি হয়, সেখানে যখন ময়েশ্চার থেকে যাচ্ছে এয়ারের মধ্যে, তখন তার মধ্যে ওই আর্ক জেনারেশনটা বা আর্কটাকে এক্সটিংগুইশ করাটা অত বেশি ইজি হয় না, ঠিক আছে। তো এর পরবর্তীকালে আরো দুটো সার্কিট ব্রেকার আছে, আমরা দেখবো নেক্সট দিনকে। আমরা ক্লাসে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার পড়বো, আর পড়বো কি SF6 সার্কিট ব্রেকার। ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো করলে সার্কিট ব্রেকার শেষ হয়ে যাবে। আর দুদিন ক্লাস করলে সার্কিট ব্রেকারটা শেষ হয়ে যাচ্ছে। তো ভেরি ইম্পর্টেন্ট, সার্কিট ব্রেকার থেকে কিন্তু 16 থেকে 20 নম্বরের কোশ্চেন আসে পরীক্ষাতে, ঠিক আছে। তো আমি কালকের মধ্যে নোটস পাঠিয়ে দিচ্ছি। আমি কালকে হয়তো ক্লাস নিতে পারবো না, কালকে আমার একটা অফলাইন ক্লাস আছে। আমি আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।